আমার বাবা যখন 91-এ বিএনপিকে সমর্থন দিল বিনা শর্তে এবং বিএনপি সরকার গঠন করলো, তখন ঘাতক দালাল নির্মূল কমিটি করলো, তখনও কিন্তু জামাতকে যুদ্ধ করে দিল। আমার বাবাকে ঘাতক বলেছে, দালাল বলেছে, যুদ্ধ করে দিতে পারেনি। এরপর 91-96 বিএনপি ক্ষমতা থাকলেন, জামাত আওয়ামী লীগ একসাথে কেয়ারটেকার সরকারের জন্য আন্দোলন করলো, জামাতকে তখনও যুদ্ধ করে দিতে পারেনি। এই 96-2001 আওয়ামী লীগ পিরিয়ডে জামাত আমার বাবার উদ্যোগে যখন 4 দলের জোট হলো, 4 দলের জোট 2001 সালে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেল এবং আপনার আওয়ামী লীগের ভরাডুবি বিভাগ তার সম্ভবত 55টা সিট পেয়েছিল। তখন তারা এই ইন্ডিয়া র তাদেরকে এই আইডিয়াটা দিয়েছে যে এমনিতে বলে গিভ দ্য ডগ এ ব্যাড নেম অ্যান্ড কিল দ্য ডগ। তবে যদি আপনার ধ্বংস করতে হয়, মারতে হয়, তার একটা দুর্নাম ছড়াবেন আগে, তারপরে তাকে ধ্বংস করতে হবে। মুক্তিযুদ্ধের মাধ্যমে কি মানে ভারত তো আমাদের সহায়তা করেছে, এবং প্রফেসর সাহেব সেটা মনে করতেন যে তাদের নিজেদের স্বার্থে, মানে স্বাধীন করার মাধ্যমে আমাদের ভারত তো এখনো 16 ডিসেম্বর তাদের স্বাধীনতা দিবস পালন করে, নরেন্দ্র মোদী স্ট্যাটাসও দিয়েছে স্বাধীনতা তাদের বিজয়, তাদের বিজয়। বিজয় দিবস পালন করে। এটা নিয়ে অনেকেই বলেন যে 16 তারিখ এটা ভারতের বিজয় হয়েছে। এবং আপনি জানেন কিনা আমি জানি না, আমাদের যে অস্থায়ী সরকার তারা 22শে ডিসেম্বর দেশীয়, সেই 6 দিন কিন্তু দেশে কোনো সরকার ছিল না এবং ভারতের নিয়ন্ত্রণে ছিল। তো এই যে 22শে ডিসেম্বর পর্যন্ত তার কথা ছিল, এটা কিন্তু একটা বিশাল প্রশ্নের জবাব কেউ কোনোদিন দিতে পারেনি। তো এই ভারত তো এটাকে, আপনার ভারতে যত লেখকের বই পড়েন, আমি তো মুক্তিযুদ্ধের অনেক যুদ্ধ অনেক কিছু করতে হয়েছে আমাদের সামনে, তারা কোথাও কিন্তু মুক্তিযোদ্ধাদের বাংলাদেশ সশস্ত্র বাহিনীর কোনো কৃতিত্ব স্বীকার করে না। সেখানে পাক ভারত যুদ্ধ একটা কথা লেখা আছে। বাংলাদেশের কোনো অস্তিত্ব নাই সেখানে। তো এটা অনেকটা এরকম যে আমরা দিল্লির গোলামি থেকে ভারতের গোলাম হয়েছি, এবং তারপরে তারা আমাদেরকে খণ্ডকালীন কিছু একটা দিয়েছে, আমাদের একটা স্বায়ত্ত শাসন টাইপের একটা হয়েছে। এরপরে তারা আবার এই ফ্যাসিবাদ সরকারের মধ্যে আবার তাদের একটা তাবেদার সরকার বসে এটা আমাদের পুতুল বানিয়েছিল। এখন আবার আমরা ভারতের গোলামি থেকে মুক্ত হয়েছি 24-এর আন্দোলনের মাধ্যমে। এটা অধিকাংশ জনগণ এইভাবেই মনে করে, আমি মনে করি। আমাদের জাতীয় সঙ্গীত আমরা দেখলাম যে 1905 সালে বঙ্গভঙ্গের বিরুদ্ধে লেখা এই জাতীয় সঙ্গীত আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। আপনি বলেছেন যে এই জাতীয় সঙ্গীতটা পরিবর্তন হওয়া উচিত, যেহেতু এটা মুক্তিযুদ্ধের আদর্শেরও পরিপন্থী, কারণ বঙ্গভঙ্গ না হলে মুক্তিযুদ্ধও হতো না, স্বাধীন বাংলাদেশও হতো না। আসলে মুক্তিযুদ্ধের আদর্শের পরিবর্তন, আমি যেটা বলেছি 3 সেপ্টেম্বর গত বছর আমার প্রথম প্রেস কনফারেন্স এটা বলেছি, এটা আমাদের স্বাধীন বাংলাদেশের অস্তিত্বের পরিপন্থী। কারণ এটা দুই বাংলা এক করতে পারে, দুই বাংলা এক করতে মানে বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের কোনো অস্তিত্ব নেই। যেই সঙ্গীতটা লেখা হয়েছে, প্রথম কথা হলো যে এই সঙ্গীতটা লেখা হয়েছে যখন বাংলাদেশ রাষ্ট্রের কোনো অস্তিত্বই ছিল না। দ্বিতীয় কথা হলো কি প্রেক্ষাপটে লেখা হয়েছে, লেখা হচ্ছে দুই বাংলা এক করার কথা, যেটা স্বাধীন বাংলাদেশের অস্তিত্বের পরিপন্থী। তৃতীয় কথা হলো এটার বিদেশি কবির লেখা। এবং চতুর্থ হলো যে বাংলাদেশ দেশটার নামই নেই পুরো গানের মধ্যে। বাংলা পুরো গানের নেই বাংলা গান, বাংলাদেশ বলে কথা নাই। বাংলাদেশ শব্দ সম্মিলিত অনেক সুন্দর সুন্দর গান আছে। একটা আবেগী দৃষ্টিগত একটা ব্যাপার হলো যে জাতীয় সঙ্গীত মানুষের মধ্যে চেতনা বৃদ্ধি করবে, আবেগ বৃদ্ধি করবে, দেশপ্রেমের জোশ বৃদ্ধি করবে। এই গানটা কিন্তু আমার মনে হচ্ছে যখন 72 সালে আমরা প্রথম গাওয়া শুরু করলাম, এটা মনে হচ্ছে ঘুমিয়ে যাচ্ছি আমরা, মনে হচ্ছে আমরা ঘুমিয়ে যাচ্ছি। অথচ দেখেন আপনার এই প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার, এই গানগুলি শুনলে গান শরীর শিহরণ করি। শোনা শোনা লোকে বলে শোনা শোনা নয় তত খাঁটি, বলো যত খাঁটি তার চেয়ে খাঁটি বাংলাদেশের মাটি। বাংলাদেশ শব্দ আছে এবং এগুলি শুনলে মানুষ চেতনা, এবং অসংখ্য গান আছে দেশ গান, আমাদের দেশি রাইটারের লেখা, দেশি লেখকের লেখা, দেশি কবির লেখা, এবং যেগুলো গান শুনলে মানুষের চেতনা বৃদ্ধি হয়, দেশপ্রেম বৃদ্ধি হয়, এবং যেগুলোর মধ্যে বাংলাদেশ শব্দ আছে, এই সমস্ত সমন্বয় হওয়া উচিত। আর সবচেয়ে বড় কথা হলো যে এই গানটা আমাদের স্বাধীন বাংলাদেশের অস্তিত্বের পরিপন্থী, এটা কি করে আমাদের জাতির বাংলা সঙ্গীত হয়? দেখেন আমি 81 সালে যখন কমিশন হই, আমি দেশ স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতা রক্ষার জন্য আল্লাহর নামে শপথ করে চিৎকার করে বলেছি। আমাদের প্যারেডের সময়, প্যারেড শেষে আমাদের চিৎকার করে বলতে, আমি আব্দুল্লাহ নামান আজমি পরম করুণাময় আল্লাহর নামে শপথ করছি, একজন মাইকে ঘোষণা দেয় এবং আমরা সঙ্গে সঙ্গে বলি, সমস্ত ক্যারেট একসাথে চিৎকার করে উঠে আমরা, গলার যত জোরে পারে আওয়াজ করে বলতে হয়। তো যে গানটা আমি আমার চিৎকার করে বলেছি যে আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতা রক্ষার জন্য আমি জীবন দিব, আর আমি জাতীয় সঙ্গীত গাইছি তার পরিপন্থী, আমার সারা জীবন আমার বুকে চলেছে। আমাকে বলে যে আমি প্রথম বুক মানে প্রেস কনফারেন্সে এটা না বললে পারতাম।
আমার তখন মানসিকতা ছিল যে আমি এই প্রথম কথা বলছি, জীবনে আর কথা বলবো কিনা আমি জানি না। তো এই প্রথম কথায় আমি আমার বুকের জ্বালা দূর করি, যেটা আমার 30 বছর, আমার 30 বছর না, আপনার এই সেই 72 থেকে নিয়ে আমার বুকে চলছে, যে এটা স্বাধীন বাংলাদেশের অস্তিত্ব পরিপন্থী গান আমার জাতীয় সঙ্গীত কি করে হয়। তো আমি এখনো মনে করি এই সরকার হোক আর গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচিত সরকার হোক, এটা পরিবর্তন হতেই হবে, এখনো বিকল্প নেই। কোনো দেশপ্রেমিক স্বাধীন বাংলাদেশের অস্তিত্ব পরিপন্থী গানকে জাতীয় সঙ্গীত করতে পারে না। মানে মুক্তিযুদ্ধের 30 লাখ শহীদের বিষয়টাকেও একটা সময় কাল্পনিক বলেছিলেন স্যার। তো এই বিতর্কটা উঠেছিল যে 4,000 ভারতীয় সেনা শহীদের তথ্য দিয়ে একজন পোস্ট দিয়েছিলেন অঞ্জন রায়। এবং সেটা আমার বিরুদ্ধে একটা জিডিও করেছে। আসলে তো তামাশা। আপনি আমাকে ডকুমেন্ট দেখান, তার মুখের কথা, একজনের মুখের কথা কি ইতিহাস হয়ে যাবে? এই অঞ্চলে আপনি ইতিহাস পড়ে দেখেন, এই অঞ্চলে তেমন কোনো যুদ্ধই হয়নি। এই অঞ্চলে তেমন কোনো 71 সালের ডিসেম্বর পুরো ভারতীয় সেনাবাহিনী যুক্ত হয়েছে কোনো 3rd-4th ডিসেম্বরে। এই আর 14 তারিখ ডিসেম্বর নাগাদ যখন আপনার টাঙ্গাইলে প্যারাট্রুপার ড্রপ করেছে ইন্ডিয়ান, এই 12 দিনের মধ্যে, ওই 14 তারিখের মোটামুটি ডিসিশন হয়ে গেছে যে পাকিস্তান সারেন্ডার করছে। 15 তারিখ আলোচনা হয়েছে, 16 তারিখ সারেন্ডার করেছে। এই 12 দিনের যুদ্ধ, কোথায় যুদ্ধ হয়েছে আমাকে দেখাতে পারেন? এক পার্বতীপুরে হিলে, ওই হিলিতে আপনার যুদ্ধ হচ্ছে 2টা, ব্যাটল অফ হিলি 1, ব্যাটল অফ হিলি 2 বলি আমরা। এছাড়া এমন কোথাও কোনো সংঘর্ষ হয়নি। 4000 মরল কোথায়? এটা মরেছে পশ্চিম রণাঙ্গনে, ওই সেক্টরে যুদ্ধ হয়েছে অনেক, ওখানে মরেছে। এখানে তো 40 জনও মরে পড়ছে বলে আমি মনে করি না। শরীর সংখ্যা কোথাও পাইনি আমি, বাট 4000 একটা হাস্যকর বক্তব্য। এটা ঠিক ওই আপনি যেটা বললেন 3 লাখ বলতে গিয়ে, এটা তো সিরাজুর রহমান সাহেবের একটা ভিডিও ক্লিপ আছে, আপনি দেখেছেন কিনা? ওখানে একটা দালাল বলেছিলেন আর কি সম্ভবত। না আমি বলেছিলাম যে না, দালাল শব্দ না, আমি বলেছি যে অন্য কোনো একটা সব সংখ্যা গিলাতে যাচ্ছেন কিনা, এই ধরনের কথা বলছি। আপনি যদি মানে মনের ভিতর অন্য কোনো আকাঙ্ক্ষা থাকে বা ইচ্ছা থাকে, এটা বলার পেছনে আপনি বলতে পারেন, তাহলে দেশবাসী আপনাকে তো জবাব দিবে। এই ধরনের, যাই হোক, আপনার ওই যে বিবিসি সিরাজুর রহমান সাহেব স্পষ্ট বলেছে, শেখ সাহেব পাকিস্তান থেকে প্রথম লন্ডন গেছেন, ওখান থেকে তারপরে ইন্ডিয়া দিল্লি হয়ে এসছেন, ওখানে সাক্ষাৎকার দিয়েছেন। উনি তখন জিজ্ঞাসা করেছিলেন, সিরাজুর রহমান তখন বিবিসি বাংলা বিভাগের প্রধান, এবং উনি তখন বলেছেন যে সঠিক তো কোনো ওরকম জরিপ হয়নি, তো আনুমানিক 3 লাখ। তো শেখ সাহেব তো তৃতীয় শ্রেণীতে ডিগ্রি পাশ করেছেন, আর তখনকার দিনে ইংরাজির মানুষের যে জ্ঞান ছিল, আমরা যেমন 1000-এর পরে হলো লাখ, ইংরেজি 1000-এর পরে মিলিয়ন, যাদের একটা শূন্য বেশি, ওনার সেই জ্ঞানটা ছিল না। তো উনি 3 লাখ ট্রান্সলেট করতে গিয়ে ওনার কাছে লাখই হলো মিলিয়ন, সেই হিসাবে উনি 3 লাখ বলতে 3 মিলিয়ন বলে ফেলেছে। এবং তারপরে যখন ঢাকায় ডেভিড ফ্রস্টের কাছে, বিবিসি ডেভিড ফ্রস্টের কাছে সেখানে সাক্ষাৎকার, উনি বলছেন যে জরিপ হচ্ছে একটা, জরিপ প্রকাশ করলো না কেন? বিকজ দ্য ফিগার ওয়াজ লেস দেন 3 লাখ, 3 লাখের কম ছিল, 2,86,000 বলে শুনেছি, 2,86,000 বলে শুনেছি যে। এবং ওই 2,86,000 মধ্যে কারা ছিল? 25শে মার্চের আগে যত সারা দেশে কিন্তু আওয়ামী লীগ ছাত্রলীগ অনেক বিহারি মেরেছে, 16 ডিসেম্বরের পরে অনেক বিহারি মেরেছে, পরে 71 সালে অনেক রাজাকার বা পাকিস্তানপন্থী মেরেছে, 16 ডিসেম্বরের পরে অনেক প্রো পাকিস্তানি মেরেছে, এসব সামিল করে 2,86,000। এবং বুদ্ধিজীবী হত্যাকাণ্ডেও আওয়ামী লীগ এবং ভারতীয় বাহিনীকে, জহির রায়হানের বোন এটা বলেছেন যে 14 তারিখে যে বুদ্ধিজীবী গুলো মারা গেছেন, জহির রায়হানের কাছে সেই তথ্য ছিল যে কারা তাদেরকে মেরেছে। জহির রায়হানের পিছনে মূল কারণ করেছেন যে এটা ইঙ্গিত করেছেন যে আওয়ামী লীগ এবং ভারতীয় বাহিনী মিলে 14 তারিখে বুদ্ধিজীবী। এটা আওয়ামী লীগ তদন্ত করলো না কেন আমাকে বলেন? জহির রায়হানের হত্যা কেন তদন্ত করলো না, নিখোঁজ তদন্ত করলো না কেন? আমি সরকারে আছি, আমার ক্ষমতা আছে, আমি কেন তদন্ত করলাম না? তার মানে আমার নিশ্চয়ই কোনো দুর্বলতা আছে। জহির রায়হানের কথাটা আপনার ওই যে অ্যাডভোকেট নুরুল কাদের কথা বলছিলাম, যিনি প্রবাস অস্থায়ী বাংলাদেশ সরকারের ভ্রাম্যমান কূটনীতিক ছিলেন, তারা ভারত ঘুরে উনি মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠন করেছেন, এবং ভারতীয় পাসপোর্ট নিয়ে সারা বিশ্ব ঘুরে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠন করেছে, এবং 266 দিনের স্বাধীনতা, অনেক মোটা বই একটা, মানে বইটা আছে, আপনি ছবি নিয়ে লিখতে পারেন। 266 দিনের স্বাধীনতা, এই বই উনি স্পষ্ট লিখেছেন যে ওনার বলেছেন যে এটা জহির রায়হান সাহেব যখন ভারতে ছিলেন, উনি তো একজন চিত্র পরিচালক ছিলেন, ওনার স্টপ জেনোসাইড একটা সারা বিশ্বকে আলোড়ন সৃষ্টি করেছিল। উনি আওয়ামী লীগ নেতারা মুক্তিযুদ্ধে কয়জন কি ভূমিকা রেখেছে আমাকে বলেন তো? তেমন কোনো ভূমিকা রেখেনি। ওই 25শে মার্চ পর্যন্ত তারা বিভিন্ন ব্যাংক লুটপাট করেছে,
ব্রিফকেস ভরে ভরে তার টাকা নিয়েছে, ওই টাকা ওখানে ব্রিফকেস ভরে নিয়ে গেছে। এবং ওই বইয়ের মধ্যে আছে যে পালিশ হিসাবে ব্রিফকেস ব্যবহার করতো, রাখতো না যে কোথাও নিরাপত্তার জন্য, টয়লেটে গেলে ব্রিফকেস নিয়ে যেত তারা। তো তারা এগুলো যে মদ মেয়ে নিয়ে মত্ত ছিল, তাদের তো নৈতিক কোনো চরিত্র নাই। তারা এগুলি জহির রায়হান আবার ভিডিওতে চিত্রায়ন, এই জন্যই জহির রায়হানগুলি প্রকাশ করলে তাদের মুখ খুলে যাবে, তাদের মুখোশ। এই কারণে তাহারাই আওয়ামী লীগেরাই তাকে দেখে স্বাধীন নিয়ে, বাংলাদেশের জানুয়ারিতে বিহার মানে বিজয়ের 1.5 মাস পরে, তখন মানে যারা পাকিস্তান প্রদেশ তারা তো নিজের জান নিয়ে পলাতক। আমি 12 বছর 13 বছর বয়স, আমরা তখন পালিয়ে বেরিয়েছি। 3 দিন এক বাসায়, 5 দিন এক বাসায়। আমার ভাইরা একজনের সিঁড়ির নিচে লুকিয়েছিল, আমার বড় দুই ভাই। আচ্ছা। তো আর যারা সক্রিয়ভাবে কাজ করেছে তারা তো আরো জান নিয়ে পেয়ে গেছে। তো তাদের তো মারার কোনো প্রশ্নই ওঠে না, তাহলে মারলো কে? হয় ভারতীয় বাহিনী মেরেছে, অথবা আমেরিকারা মেরেছে। আওয়ামী লীগারদের অপকর্মের অনেক ভিডিও চিত্র ছিল, ওগুলো যেন প্রকাশ না পায়, এই জন্য আওয়ামী লীগার মেরেছে, এটাই আমি মনে করি। তো এই মুক্তিযুদ্ধের এটা তো একটা দেশের সঠিক ইতিহাস উদ্ধার হওয়া দরকার। মিথ্যার উপরে তো কোনো দেশের ইতিহাস প্রতিষ্ঠিত হতে পারে না। যে জাতি মিথ্যার প্রতিষ্ঠিত, এই জাতি কোনো মিথ্যার উপরে ইতিহাস প্রতিষ্ঠিত জাতি কোনোদিন উন্নতি করতে পারে না। তো আমি এটা দাবি করব, তারপরে আমি আদালতে যাব যে একটা সঠিক জরিপ হতে হবে। এখনো সে 71-এর প্রজন্মের জীবিত লোক আছে। আমি কিন্তু আদালতে যাবেন? হ্যাঁ, যে এটা একটা সঠিক, সরকারকে মানে ইয়া জারি করতে হবে, সরকারকে হুকুম জারি করতে হবে যে একটা সঠিক তদন্ত করে একটা সঠিক জরিপ করা হোক। নাহলে আমরা মিথ্যার উপরে আমি আমার জাতিকে ইতিহাস শেখাতে চাই না। আপনি এই 3 লক্ষ বলতে গিয়ে 3 মিলিয়ন বলে 30 লাখ তাদের মুখে বুলি হয়েছে। মানে গোয়েবলস, হিটলারের যে গোয়েন্দা, গোয়েবলস থিওরি বলে, টেল এ লাই 100 টাইমস ইট উইল বিকাম এ ট্রুথ। একটা মিথ্যা 100 বার বলে সত্য হয়ে যায়। আওয়ামী লীগ সেটাই ফলো করছে। এই জামাতকে আপনার যুদ্ধাপরাধী বলে বলে তারা ওটা প্রতিষ্ঠা করেছে। 2001 সালের আগ পর্যন্ত জামাতকে কোনোদিন মুক্তিযুদ্ধ, আওয়ামী লীগ কোনোদিন যুদ্ধাপরাধী বলেনি। 30 বছর পরে তারা কোত্থেকে আবিষ্কার করবে ওটা? 71 সালে শেখ সাহেবের স্বাধীনতার পরে কি শেখ সাহেব জামাতকে যুদ্ধাপরাধী বলেছে? দালাল আইন করেছিলেন, এবং দালাল আইন করে কতজনকে বিচার করেছে, সাক্ষ্য সভাপতি উনি নিজেই এটা বিলুপ্ত করে দিয়ে গেছে। তারপরে সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। হ্যাঁ, এরপরে 80-র দশকে আওয়ামী লীগের নেতৃত্বে 15 দলীয় জোট, যদিও 15 দলের মধ্যে 15 দলের নেতার নাম 15 দলের কেউই বলতে পারবে বলে আমি মনে করি না, ওয়ান ম্যান পার্টি বাকি সবগুলো। তারপর বিএনপি নেতা 7 দলীয় জোট, বিএনপির নেতৃত্বে জামাত যুগবদ্ধভাবে এরশাদ বিরুদ্ধে আন্দোলন করেছে। তখন কিন্তু জামাত যুদ্ধাপরাধী বলেনি। আমার বাবা যখন 91-এ বিএনপিকে সমর্থন দিল বিনা শর্তে এবং বিএনপি সরকার গঠন করলো, তখন ঘাতক দালাল নির্মূল কমিটি করলো, তখনও কিন্তু জামাতকে যুদ্ধাপরাধী করেনি। আমার বাবাকে ঘাতক বলেছে, দালাল বলেছে, যুদ্ধাপরাধী বলেনি। এরপর 91-96 বিএনপি ক্ষমতা থাকলেন, জামাত আওয়ামী লীগ একসাথে কেয়ারটেকার সরকারের জন্য আন্দোলন করলো, জামাতকে তখনও যুদ্ধাপরাধী বলেনি। এই 96-2001 আওয়ামী লীগ পিরিয়ডে জামাত আমার বাবার উদ্যোগে যখন 4 দলের জোট হলো, 4 দলের জোট 2001 সালে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেল, এবং আপনার আওয়ামী লীগের ভরাডুবি বিভাগ তার সম্ভবত 55টা সিট পেয়েছিল। তখন তারা এই ইন্ডিয়া তাদেরকে এই আইডিয়াটা দিয়েছে যে এমনিতে বলে গিভ দ্য ডগ এ ব্যাড নেম অ্যান্ড কিল দ্য ডগ। তবে যদি আপনার ধ্বংস করতে হয়, মারতে হয়, তার একটা দুর্নাম ছড়াবে না, তারপরে তাকে ধ্বংস করতে হবে।